অদিতির মধ্যে আঙ্কেল আসা দেখেছিলেন, তাই আমি তোর ভালোর কথা ভেবে সে সবজি রাজি হই। ওই দিন ভার্সিটি এসে তন্ময়ের সঙ্গে কথা বলে তন্ময় আমার পরিচিত হওয়ায় রাজি হয়ে যায়। ব্যাস, বাকিটা অব্দি এসে পৌঁছে যায়। ধ্রুব হতভম্ব, ও চোখ কপালে তুলে শুনে যায় এসব। ওর ফিলিংস নিয়ে খেলা হচ্ছিল এতদিন। ধ্রুবর আগের মাথায় ইমনের দিকে তেড়ে যায়। ইমনের কলার চেপে ধরে চেঁচিয়ে বলে, শালা তুই কেন আমার বাপের লগে মিলে এমন ফালতু বুদ্ধি করবি? তোকে তো আমি। ইমন ধ্রুবর কলার ধরে রাখা হাত দু হাতে চেপে বোঝানোর চেষ্টা করে। ভাই, তোর বাপ তোর ভালো চায়, তুই আল্লাহর ওয়াসের মানতে শেখ ধ্রুব। ধ্রুব ইমনের কলার চেপে ধরে চেঁচিয়ে ওঠে আবারও, বলে, দরকার নাই আমার তার লোক দেখানো ভালো। তুই আমার ফ্রেন্ড, আমার বেস্ট ফ্রেন্ড। আমার বাপের সঙ্গে তোর কোনো সম্পর্ক থাকতে পারে না। ধ্রুবর চোখ মুখ অস্বাভাবিক, রাগ মাথায় চেপে আছে। ইমন ওর রাগে চেহারার দিকে চেয়ে হেসে ফেলে, বলে, আঙ্কেল যে তোর বাপ স্বীকার করছিস তাহলে? ধ্রুব ইমনের এই কথায় অতিষ্ঠ হয়ে ওর কলার ছেড়ে দিয়ে সরে গেল। আঙুল উঁচিয়ে শাসালো, সে আমার বাবা নয়। হি ইজ জাস্ট আমার মায়ের হাজবেন্ড, যে চিট করেছে আমার মায়ের সঙ্গে, নাথিং মো। ধ্রুব তারপর বড় বড় পা ফেলে বাইকে নিয়ে বসে ইঞ্জিন চালু করছে। ইমন সেটা দেখে দ্রুত এগিয়ে গিয়ে ধ্রুবর হাতটা ধরে, বলে, ভাই, আমি তোর ভালোর জন্যই। ধ্রুব ইমনের হাত ঝাড়া মেরে ছাড়িয়ে দিয়ে বলে, ভার্মে যা তুই আর তোর ভালো। যা এখন আমার বাপের লোকে মিলমিশ করে বুদ্ধির গোডাউন খুল। আমার কাছে আসার দরকার নেই। ধ্রুব কথাটা বলে বাইকের ইঞ্জিন চালু করে শো শো আওয়াজ ছুঁয়ে চলে গেল। কোথায় যেতে পারে জানি ইমন। ও যেতেই ইমন তড়িঘড়ি করে অদিতিকে কল করে। ও পাশে কল ধরলে ইমন বলল, অদিতি, বোন আমার, তোমার প্রেমিক রাগ করে বাইক নিয়ে ভার্সিটি থেকে হাওয়া। কোথায় যেতে পারে আমি তোমাকে অ্যাড্রেস দিচ্ছি। ওর রাগটা কমাও গিয়ে, নাহলে তুমি আমি সবাই ফিনিশড। অদিতি শুনে প্রশ্নবোধক গলায় বলল, কিন্তু ভাইয়া, তার তো এখন হসপিটাল থাকার কথা। আমি হসপিটালের দিকেই যাচ্ছিলাম এখন। ইমন অতিষ্ঠ গলায় ধ্রুবর নামে বলল, কি আর বোঝাবো তোমাকে? ওটা ধ্রুব অদিতি, ওর মধ্যে কোথায় বোঝা কার সাধ্য। সমস্যা নেই, ধীরে ধীরে চিনে যাবে তুমি। এখন যাও, ওর রাগটা কমিয়ে দিয়ে আসো, নাহলে ওর বাবার আজ রক্ষে নেই ওর কাছ থেকে। অদিতি সঙ্গে সঙ্গে ইমনকে শান্ত করতে বলল। জি ভাইয়া, আমি যাচ্ছি, চিন্তা করবেন না। বৃষ্টি নেমেছে মেঘলা আকাশ চিরে। নদীর তীরে জুড়ে কুয়াশার মতো ধোঁয়া, বাতাসে ভিজে যাওয়া মাটির গন্ধ। ধ্রুব বাইক থেকে নেমে নদীর পাড়ে এসে দাঁড়িয়ে এক দৃষ্টিতে নদীর দিকে তাকিয়ে আছে। ভেজা চুলগুলো তার কপালে লুটিয়ে পড়েছে, শার্ট ভিজে গায়ে সেটে গেছে। বাইরেটা যতটা শান্ত দেখাচ্ছে, চোখে ঠিক ততটাই ঝড়ের মতো রাগ আর হতাশার ছাপ। ওই ইমনের কাছে এসব আশা করেনি। সৌরভী আমিনের দয়া ওর চাই না। সৌরভী আমিন ওর কিচ্ছু না, নাথিং। ধ্রুব আজ অব্দি যা পেয়েছে সব নিজের জোরে পেয়েছে, অদিতিকেও তাই। অথচ অদিতিকে পাওয়ার পেছনে অর্ধেক হাত যে সৌরভে, সেটা মানতেই চাইছে না ধ্রুব। হঠাৎ অদিতি ছাতা হাতে দাঁড়িয়েছে ধ্রুবর পেছনে। ওখানে দাঁড়িয়ে হাঁপাতে হাঁপাতে বলল, আপনি এখানে কি করছেন ধ্রুব? ঠান্ডা লাগবে, ছাতার নিচে আসুন। ছাতার নিচে দাঁড়িয়ে থাকা অদিতির কণ্ঠে অনুনয়, চিন্তিত। ও ধ্রুবর জন্য খুব ভিজছে। ওর নাকের পাটা লাল টকটকে, চোখ মারাত্মক লাল হয়ে আছে। আর জ্বর উঠবে নির্ঘাত। অদিতি আবারও বলল একই কথা। ধ্রুব, জেদ কেন দেখাচ্ছেন? ছাতার নিচে আসুন প্লিজ। ধ্রুব যেন শুনতেই পায়নি। তার কপালে শিরাগুলো উত্তেজনায় টান টান হয়ে আছে। অদিতি আবারও ডাকলো, ধ্রুব। ব্যাস এটুকুই। ধ্রুব সঙ্গে সঙ্গে পেছনে ফিরে অদিতির দিকে বড় বড় পা ফেলে এগিয়ে গিয়ে ওর ছাতা ছুঁড়ে ফেলে দিল। দুহাতে চেপে ধরলো ওর বাহু শক্ত ভঙ্গিতে। অদিতি ভয় পেয়ে গেল, চোখ ছোট ছোট করে ধ্রুবর রাগী সত্তা দেখতে থাকলো। ধ্রুব চিৎকার করে বলল, তুমি এখানে কেন? ওই লোকটা তোমাকে ইউজ করছে, রাইট? খবরদার অদিতি, তুমি ধ্রুবকে ভালোবেসেছ। আমার পরিবার তোমার কাছে কিচ্ছু না। তুমি শুধু আমার কথা শুনবে, অন্য কারো না। কেউ তোমাকে উস্কে দিলে আই সোয়ার আমি তাকে খুন করে ফেলবো। অদিতি কিছুটা হতভম্ব হলেও নিজেকে সামলে নিয়ে কম্পিত গলায় বলল, ধ্রুব ঠান্ডা হন, কি হয়েছে আপনার? কে উস্কাবে আমায়? ধ্রুব থেমে গেল। অদিতির ভয়ার্ত মুখের দিকে চেয়ে ওর অপরাধ বোধ হলো হঠাৎ। দ্রুত ওকে ছেড়ে দিয়ে সরে গিয়ে
দু হাতে মুখ চেপে ধরে জোরে জোরে শ্বাস ফেলতে লাগলো। অদিতি সব দেখতে থাকে। তারপরে ও অনেকটা সাহস নিয়ে হাসার চেষ্টা করে বলে, আপনার রাগ দেখুন আকাশেরও সহ্য হয়নি, তাই কেঁদে ফেলেছে। ধ্রুব মুখ থেকে হাত সরালো, অদিতির দিকে চেয়ে রইল। মিনিট কয়েক কেটে গেল। ধ্রুব এখন নিজের কপালে হাত দিয়ে চেপে ধরেছে। অদিতি ধীরে ধীরে এগিয়ে এসে তার মুখে চেপে রাখা হাতটা ধরল। আলতো করে ধ্রুবর হাতটা মুখ থেকে সরিয়ে নিয়ে মৃদু গলায় বলল, আপনি আমার প্রেমিক ধ্রুব, ব্যাস এটুকুই। আমি জানি আপনার ব্যাপারে। আমাকে আর বাদবাকি কে কি বললো আমি জানি না, জানতে চাইনি কোনোদিন। ধ্রুব তাকিয়ে রইল অদিতির গোলগাল মুখের দিকে। ধ্রুবর প্রতি অদিতির আকর্ষণ ধ্রুবকে আবারও মুগ্ধ করল। ধ্রুবর তার রাগ হতাশা যেন ধুয়ে যেতে লাগলো বৃষ্টির জলে। অদিতির চোখে ভরসা, ভালোবাসা, যা ধ্রুব এতদিন খুঁজে ফিরেছে। বৃষ্টির শব্দ আরো তীব্র হয়ে উঠল। দুজনে দাঁড়িয়ে রইল নদীর পাড়ে, যেন এই মুহূর্তটুকু থমকে গেছে। আকাশের গর্জনে পুরো পরিবেশ যেন কেঁপে উঠছে। হঠাৎ এক বিকট বাজ পড়তেই অদিতি আচমকা ভয়ে ধ্রুবর পিঠ খামছে, ওকে জড়িয়ে ধরে। অদিতি ধ্রুবর বুকে মুখ গুজে চোখ মুখ শক্ত করে রেখেছে। ধ্রুব এমন ব্যবহারে থমকে গেল। এক মুহূর্তের জন্য সবকিছু স্তব্ধ হয়ে গেল যেন। ধ্রুব মাথাটা নামিয়ে অদিতির মুখের দিকে তাকালো। বৃষ্টির জল বেয়ে নামছে অদিতির মুখের কোণে। ওর মুখে ভয়ের রেখা স্পষ্ট। ধ্রুব আবারও আকাশের দিকে তাকালো। আকাশ চিরে বিদ্যুৎ নেমে আসছে, আর বৃষ্টির ধারা যেন আজ থামার নামই নিচ্ছে না। যেন সুযোগ করে দিচ্ছে দুজন যেন আরো আরো কাছে আসে, যতটা কাছে আসলে আর ফিরে যাওয়া যায় না। ধ্রুবর ভেতরে যেন এক নিষিদ্ধ ঝড় বইছে। এই পরিবেশ, এই মুহূর্ত, সবকিছু তার ভেতরের সুপ্ত ইচ্ছেগুলোকে উস্কে দিচ্ছে। কিছু নিষিদ্ধ অনুভূতি তাকে গ্রাস করতে চাইছে। ধ্রুব ধীরে ধীরে অদিতির পিঠে হাত রাখলো, তারপর শক্ত করে তাকে নিজের দিকে টেনে নিল। ভিজে কাপড়ের ভেতর দিয়ে তাদের শরীরের উষ্ণতা ছড়িয়ে পড়ছে। একে অপরকে জড়িয়ে রইল অনেকক্ষণ। ধ্রুব কিছু সময় পর ধীরে ধীরে অদিতির ঘাড়ের উপর ঝুঁকল। তার ভেজা চুল সরিয়ে নরম ঘাড়ে আলতো করে একটা চুমু খেতেই অদিতি চমকে ওঠে। ধ্রুবকে ছেড়ে দুপা পিছিয়ে গেল। ধ্রুব দাঁড়িয়ে রইল, তার চোখে এক অদ্ভুত নেশা খেলা করছে। অদিতি নিঃশব্দে ধ্রুবর দিকে তাকিয়ে আছে। তার চোখে আতঙ্ক, বিভ্রান্তি, ভয় ও ঘাটটা এক হাতে চেপে ধরে মুখ অন্য পাশে ঘুরিয়ে ফেলে। অস্থির শ্বাস ফেলতে লাগলো। ধ্রুব এসব দেখে না। ওর কাছে মনে হচ্ছে হয়তোবা অদিতি লজ্জা পাচ্ছে। ও ধীরে ধীরে তার দিকে এগিয়ে এলো। অদিতির কোমর আলতো করে ধরে ওকে আরো নিজের কাছে টেনে আনলো। অদিতির ঠোঁট কাঁপছে, বুক ধড়ফড় করছে। এই মুহূর্তে তার মনে হচ্ছে কিছু একটা ভুল হতে যাচ্ছে। ধ্রুব অদিতির ভেজা ঠোঁটের দিকে একবার চেয়ে দেখলো। কি নেশা লেগে আছে ওই কোমল ঠোঁটে। ধ্রুবকে আচ্ছন্ন করে দিচ্ছে জানো। ধ্রুব এবার অদিতির চোখের দিকে তাকিয়ে ঝুঁকে ফিসফিস করে বলে, I can't resist myself, Aditi. Can I kiss you? Just একবার? অদিতি সারা গা এই একটা কথাতেই যেন জমে গেল। তার মুখ শুকিয়ে গেছে, ঠোঁট নড়ছে, কিন্তু কোনো শব্দ বের হচ্ছে না। ধ্রুব অদিতির নীরবতাকে আবারও লজ্জা ওর সম্মতি ভেবে ভুল করে বসলো। ধীরে ধীরে ধ্রুব এগিয়ে আসতে লাগলো অদিতির টিট্টির করে কাঁপতে থাকা ঠোঁটের দিকে। অদিতি চোখ খিচে ধ্রুবর শার্টের বুক পকেটের অংশ শক্ত করে নিজের মুষ্টিতে চেপে রেখেছে। তাকে আটকাতে চাইছে, কিন্তু তার হাত যেন আর এক ফোঁটা শক্তি বেঁচে নেই। ঠিক যখন তাদের ঠোঁট প্রায় ছুঁই ছুঁই করছে, আবেশে ধ্রুব নাস্তানাবুদ, ঠিক তখনই অদিতি আচমকা ধ্রুবকে শক্ত করে ধাক্কা দিল। ধ্রুব চোখ খুলে কয়েক কদম পিছিয়ে গেল, হতভম্ব হয়ে তাকালো অদিতির দিকে। অদিতির চোখে রাগ, এই প্রথম ধ্রুবকে ওর অসহ্য লাগছে। অদিতির চোখে জল টলমল করছিল। ও ধ্রুবর হতভম্ব চোখ দুটোর দিকে চেয়ে কাঁপতে কাঁপতে বলল, আমি কোনো শহুরে মেয়ে নই। এসব স্পর্শ, কিস, আমি আমার কাছে এসব আশা করবেন না। আপনার কাছে আমাকে ব্যাকডেটেড লাগতে পারে, মনে হতে পারে আমি কোনো গাইয়া মেয়ে, কিন্তু ধ্রুব আমি অনেক ভীতু এসব ব্যাপারে। আমি সরি। অদিতির গলা কাঁপছে। ও দুহাতে মুখ ঢেকে ফুপিয়ে কেঁদে ফেলল। ধ্রুব দাঁড়িয়ে আছে। ও নিজেরই বিশ্বাস হচ্ছে না এসব হচ্ছিল কি। অদিতির ইচ্ছের বিরুদ্ধে সে মনে মনে ধ্রুবর অপরাধ বোধ হলেও মস্তিষ্কে যেন চেপে ধরেছে। অদিতি তাকে ধাক্কা দিয়েছে, ওকে অপমান করেছে। অদিতি কেন শুরুতে মানা করেনি, কেন চুপ ছিল? তাহলে ধ্রুব এত দূর নিশ্চয়ই আগাতো না।
অদিতি চুপ থাকাকে ধ্রুব সম্মতি ভেবেছে। এটাতে ধ্রুবর দোষ কোথায়? রিলেশনশিপে তো এসব নর্মাল। তারপর ধ্রুব থামলো হঠাৎ। দোষ কি অদিতির? হয়তোবা ওরই। ওই এগিয়েছে। ধ্রুব থামলো, চোখ বুঝে অন্য পাশে ঘুরে গেল। মনে মনে কঠোর সিদ্ধান্ত নিল, আজ থেকে ও অদিতিকে ছুবে না, এক ফোঁটাও না। দুপুর পেরিয়ে বিকেল হয়েছে। পাশে কোনো মসজিদে আসরে আজান হচ্ছিল। বৃষ্টি কমেছে সেই কখন। আকাশ তখনও মেঘলা। অদিতি ভেজা গায়ে কোনোরকম শাল পেঁচিয়ে ছোট ছোট পা ফেলে হোস্টেলের করিডোর থেকে রুমের দরজার সামনে দাঁড়িয়ে জোরে একটা নিঃশ্বাস ফেলল। গায়ে জড়ানো জামা, লম্বা কোমর ছড়ানো চুল কয়েকটা কপালের কাছে লেপটে গেছে, অথচ চোখ দুটো যেন বৃষ্টির চেয়েও ভারী অস্থির। দরজা ঠেলে ভেতরে ঢুকলো অদিতি। ঘরটা অন্ধকার, রুমে তানিয়াও নেই। অদিতি ভেজা গায়ে রুমে ঢুকে দরজার সিটকিনি দিয়ে দিল। তারপর দৌড়ে জানলার সামনে দাঁড়িয়ে বাইরে তাকাতেই দেখলো ধ্রুব বাইকের সিটে বসে সিগারেটের ধোঁয়া উড়াচ্ছে। সাদা শার্টটা ভিজে চুপচুপে হয়ে আছে, কয়েকবার হাঁচিও দিচ্ছে। অদিতি তাকিয়ে রইল। হঠাৎ ধ্রুব সিগারেটের ধোঁয়া উড়াতে উপরের দিকে তাকালো। অদিতি ওকে তাকাতে দেখে মুহূর্তেই সরে গেল জানলার আড়াল থেকে। ধ্রুব এলোমেলো পর্দার নড়াচড়া দেখে যা বোঝার বুঝে গেল। ও আর তাকালো না, একবারের জন্য না। একটা ম্লান হাসি দিয়ে সিগারেটটা ফেলে বাইকে স্টার্ট দিল। বাইকের আওয়াজ শুনে অদিতি দীর্ঘশ্বাস ফেলে জানলার পর্দা টেনে দিল। ধ্রুব রেগে আছে এখনো, কিন্তু অদিতির এখানে দোষটা কি? ধ্রুব কেন বুঝতে চাইছে না ওকে? মন খারাপ করে অদিতি পেছন ফিরতেই দেখে তানিয়া গামছা চুলে পেঁচিয়ে সামনেই দাঁড়িয়ে। ভেজা গায়ে অদিতিকে সন্দেহের দৃষ্টিতে দেখে তানিয়া জিজ্ঞেস করে, কই ছিলি তুই? আর ভিজে এসেছিস? তোর কাছে না ছাতা থাকে সব সময়? অদিতি নজর লুকিয়ে দ্রুত শুকনো কাপড় ড্রায়ার থেকে নিতে নিতে বলে, বাবা বাইরে যাওয়া লেগেছে, ছাতার হারিয়ে গেছে। তানিয়া হাত গুটিয়ে দাঁড়িয়ে রইল। পুরো রুমটা দেখে বলল, তোর রুমের কি অবস্থা করেছিস? এখন গোসল করে আবার সব মুছতে হবে। অদিতি শুকনো জামা কাপড় হাতে নিয়ে বলে, আমার ঠান্ডা লাগছে ভীষণ, ফ্যান চালিয়ে দাও, গোসল করে এসে মুছে দিচ্ছি। অদিতি মাথা নিচু করে শুকনো জামা নিয়ে ওয়াশরুমে ঢুকে গেল। গরম পানির স্পর্শে কিছুটা স্বস্তি পেলেও বুকের ভেতরে সে অস্থিরতা কমল না। ও অনেকক্ষণ পর জামা বদলে বেরিয়ে দেখে তানিয়া ফ্যান চালিয়ে ঘর মুছছে। অদিতি তানিয়ার হাত থেকে ঘর মোছার লাঠি নিয়ে নিজে মোছা শুরু করে। তানিয়া চুল থেকে গামছা খুলে সেটা মেলে দিয়ে বিছানায় এসে বসে। ব্যস্ত অদিতির দিকে চেয়ে হাসি মুখে বলে, ধ্রুব ভাইয়ের সাথে ছিলি? অদিতি ঘর মুছতে মুছতে একটু ইতস্তত করে বলে। হুম। তানিয়ার কাছে অদিতিকে ঠিক লাগছে না। ও চোখ ছোট ছোট করে প্রশ্ন করে, সব ঠিক আছে তোদের মধ্যে? তোকে এমন শুকনো লাগছে কেন? অদিতির ভেতরটা কেমন যেন মোচড় দিয়ে উঠল। কি বলবে সে? ধ্রুব বয়ফ্রেন্ড হিসেবে ভীষণ রাগী, জেদি। ছোট মোটো অদিতির দ্বারা তাকে সামলানোই যাচ্ছে না আজকাল। আজ দুপুরে ধ্রুব সেই রাগী চেহারা, কর্কশ কণ্ঠ আর চোখে সেই কঠিন দৃষ্টি যেন এখনো তার সামনে ভাসছে। ধ্রুব এমন কেন? এতটা রাগী কেন হতে গেল? অদিতি বুঝতে পারছে না আদৌ ধ্রুবর সঙ্গে মানিয়ে নিতে পারবে কিনা। কিন্তু অদিতি তো বোকা, মনটা তো পুরোটে বসেছে ওই রাগী জেদি ধ্রুবকে। ফ্যান অফ করে দিয়ে অদিতি বিছানায় বসে। ছোট্ট করে একটা শ্বাস ফেলে ফোনটা হাতে নেয়। ধ্রুবর এখন অবধি কোনো মেসেজ কল আসেনি। অদিতি মনটা খারাপ করে ফোন রেখে দিল। কিছুক্ষণের মধ্যেই ফোনটা হঠাৎ বেজে ওঠে। বাড়ি থেকে কল এসেছে। কল ধরতে ওপাশ থেকে ফাহিমা বলল, কি রে, তোকে কল দিচ্ছি দুপুর থেকে, তুই ধরলি না? অদিতি থামলো। কি জবাব দেবে ও? কখনোই তো মিথ্যা না বলা অদিতি এবার মিথ্যাটাই শোনালো তার মাকে। বাইরে ছিলাম মা, ভার্সিটিতে কাজ ছিল। ফাহিমা বললেন, ও, ভালো আছিস তো? অদিতি ছোট্ট করে উত্তর দিল। হ্যাঁ, তোমরা? ফাহিমা কিছু বলার আগে পাশ থেকে ইফাজ ফোনটা কেড়ে নিল। শুরুতে ভালো মন্দের ধার ধারলো, বলে বসলো, এই আপু, জানিস আজ গ্রামে বিচার বসেছিল। ওই যে রুমা আপা আছে না, করিম চাচার মেয়ে, তাকে সাহেব ভাইয়ের সাথে পাকড়াও করেছে সবাই। ফাহিমা বাকি কথা আর বলতে না দিয়ে তৎক্ষণাৎ ইফাজকে থামিয়ে ওর থেকে ফোনটা কেড়ে নেয়। ধমকে উঠে ছেলেকে ফোনের মধ্যে। একটা চর দেবো। এই ছেলে, তোর বয়স কত? এসব কথার কি তুই বুঝিস? সব সময় পাকনামি। তোর আব্বারই বলবো।
ইফাস হয়তো চলে গেছে, অথচ এই কথাগুলো আবার অদিতির কানে আসে। ভয় আগের ন্যায় অদিতির গলাটা যেন চেপে ধরলো। বর্তমান সুখের আশায় অদিতি যে সবচেয়ে বড় ভুল করে বসে আছে। গলা স্বরটা এলোমেলো হয়ে এলো ওর। জিজ্ঞেস করলো, ওরা শাহেদ ভাইয়াদের তো করিম চাচাদের সাথে জমি নিয়ে আগে থেকেই ঝামেলায় ছিল, তাহলে এসব? ফাহিমা দীর্ঘশ্বাস ফেললেন। কি ঝামেলা? ছেলে মেয়ে ওরা আগেই লুকিয়ে বিয়ে করে ফেলেছে। আজ তোর বাবা বিচারে ওদের আবার সবার সামনে বিয়ে দিয়েছে। অদিতির কণ্ঠ ক্ষীণ হয়ে এলো। আর এক ঘরে? ফাহিমা জবাব দিলেন, নারী এক ঘরে করেনি, বিয়ে তো করেই ফেলেছে। এখন আর কে বিচার করবেন? তাই তোর বাবা শাহেদকে চাকরি নিতে বলে বিয়ে দিয়ে আলাদা থাকতে বলেছেন। গ্রামেই আছে ওরা। তারপর অদিতির আর কিছুই শুনতে পারল না। পুরো ভয়গুলো আবারও জেঁকে ধরেছিল ওকে। ফাহিমা নিজের মতো করে অনেকক্ষণ কথা বলে তারপর ফোন কাটেন। ফোন কেটে যাওয়ার পর অদিতি বিছানায় বসে রয়। মাথার ভেতর হাজারো প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। ধ্রুব অদিতির সম্পর্কের এই টানাপোড়েনের শেষ কোথায়? অদিতি কি কখনো পরিবারকে লুকিয়ে ধ্রুবকে বিয়ে করার মতো সাহস আদৌ কোনোদিন করতে পারবে? এই সম্পর্কের ভবিষ্যৎ কি আদৌ আছে? জানলার বাইরে আবারও ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। অদিতির চোখে আবারও পানি জমতেই দুহাতে অদিতি চোখ মুছে নিজেকে স্বাভাবিক করলো। যা হওয়ার তাহা তো হয়েই গেছে, এখন আর এসব ভেবে কি হবে? বাকি যা হবার দেখা যাবে। অদিতি মলিন হেসে জানলার দিকে তাকালো। জানলার কাছে এখনো টপ টপ করে জমে থাকা ফোঁটাগুলো গলে নামছে। হঠাৎ ওর মনে হলো ধ্রুব এখন কি করছে। ও কি সুস্থ আছে? এমন রাগ নিয়ে বেরিয়ে গেছে, তার উপর ভিজেছে বৃষ্টিতে। ধ্রুব এমনিতেই ঠান্ডা লাগলে ভীষণ অসুস্থ হয়ে পড়ে শুনেছে অদিতি। আসার পর রেগে কলও করেনি, মেসেজও করেনি। এত রাগই ছেলের। অদিতি না চাইতেও হার মানল। কল দিল ওর ধ্রুবর নম্বরে। ওপাশ থেকে একজন মধ্যবয়স্ক লোক কলটা ধরেন। সালাম আলাইকুম। অদিতি কিছুটা থামলো। কে কল ধরেছে বোঝার চেষ্টা করলো, তারপরও জবাব দিল। ওয়ালাইকুম আসসালাম, এটা ধ্রুবর নম্বর। ওপাশ থেকে সঙ্গে সঙ্গে কথা ফুরাবার আগে বললেন, জি, ধ্রুব স্যারের নাম্বার এটা। আমি হারুন, ধ্রুব স্যারের বাসায় কাজ করি। আপনি কেডা? অদিতি কিছুক্ষণ চুপ থেকে জবাব দিল। ফ্রেন্ড। হারুন চিন্তিত গলায় বললেন, ও ফ্রেন্ড। আপা, স্যার খুব জ্বরে ভুগতেছে, শুয়ে কাতরাইতেছে। আমি জলপট্টি দিছি, তবে বড় স্যার বিদেশে, বাড়িতে কেউ নাই। আপনার কেউ এসে দেখা জানানো আরে। অদিতি মুহূর্তে ব্যাকুল হয়ে গেল। হবে না জ্বর? গত দিন করে দুদিন যায়নি, আজ আবার ঝুম বৃষ্টিতে ভেজা। অদিতি চিন্তা নিয়ে বলল, জ্বর? কখন থেকে জ্বর? বাইরে থেকে আসবার পর থেকেই মুখটা লাল হয়ে গেছে, কয়েকবার বমিও করছে। অদিতির চিন্তায় শেষ হয়ে যাচ্ছে যেন। উঠে দাঁড়িয়ে গেল বিছানা থেকে। জিজ্ঞেস করলো, চাচা, সে কি কিছু খেয়েছিলেন? কোনো মেডিসিন? হারুন বিরস কণ্ঠে বলল, না আপা, কিছুই খাই নাই। বড় স্যার তো এখন কাতারে, আমি তো এসব বুঝি না। কি ওষুধ খাওয়ামো? অদিতি শুনে গেল। কি করবে এখন? অদিতি বলল, ধ্রুবর বাকি ফ্রেন্ডদের খবর দিয়েছেন? হারুন জবাবে হতাশার শ্বাস ফেলে বলল, বলছিলাম আমি, স্যার তো ডাইরেক্ট মানা করে দিছেন। আপনার বন্ধুদের মধ্যে কিছু হয়েছে আপা? অদিতির কণ্ঠ শুকিয়ে গেল। ও ছোট্ট করে জবাব দিল, আপনি ওনার পাশে বসুন চাচা, আমি আসছি। অদিতি আর এক মুহূর্ত দেরি করলো না। হাত পা কাঁপছে ওর। ও ঘরে ছোট্ট ইলেকট্রিক চুলা দিয়ে পাত্রে চাল আর ডাল দিয়ে খিচুড়ি বসিয়ে দিল। খিচুড়ি রান্না শেষ হতে একটা ছোট্ট টিফিন ক্যারিয়ারে সেসব ভরলো। ড্রয়ার থেকে একটা বড় শাল গায়ে জড়িয়ে নিয়ে তানিয়াকে বলে দ্রুত বেরিয়ে এলো। অদিতি টিফিন হাতে ধ্রুবদের বাড়ির সামনে দাঁড়ায়। বিশাল বাড়ি, নেম প্লেটে লেখা লামিয়ন্স ফ্যামিলি। অদিতি কলিং বেল বাজাতেই দরজা খোলা হলো। হারুন অদিতিকে দেখতে মুহূর্তে চিনে ফেললো। বিস্ময় নিয়ে বলল, আপনি অদিতি ভাবি না? ধ্রুব স্যার যারে ভালোবাসেন, একটু আগে আপনি আমারে কল দিছিলেন। অদিতি কিছুটা হকচকিয়ে গেল। এবারে সবাইকে অদিতিকে চেনে কিভাবে? ও তো কোনোদিন এ বাড়িতে পাও রাখেনি। অদিতি ইতস্তত করে বলে, আপনি আমাকে কিভাবে চিনলেন? হারুন মৃদু হেসে বলে, আপনার ইয়াবর একটা শাড়ি পরা ধ্রুব স্যারের রুমে টানানো আছে।
আপনার তো এই বাড়ির সবাই চেনে। আসেন ম্যাডাম, ধ্রুব স্যার রুমে আছে, আমি আপনাকে নিয়ে যাই। অদিতি লজ্জায় মাথা নিচু করে এগিয়ে গেল। ধ্রুবদের বাড়িটা বিশাল বড়, অভিজাত পরিবেশ, দামি আসবাব, নিখুঁত সজ্জা, সবকিছুতেই পরিপূর্ণতা। অথচ বাড়ির ভেতরে এক ধরনের নিঃসঙ্গতা, কোথাও কোনো শব্দ নেই, শুধু দু একজন কাজের মানুষ বাড়িময় হাঁটাচলা করছে। হারুন অদিতিকে এগিয়ে নিয়ে গেল ধ্রুবর রুমের দিকে। দরজা ধাক্কা দিতেই ভেতরে প্রবেশ করলো তারা। অদিতি দেখলো ধ্রুব বিছানায় দুটো কম্বল জড়িয়ে শুয়ে আছে, কপালে জলপট্টি রাখা, মুখটা ফ্যাকাশে এবং রক্তিম। পাশেই খাবার ঢেকে রাখা ট্রেতে। খাওয়া হয়নি তার এখনো বোঝাই যাচ্ছে। রুমে বেডের উপরে দেয়াল কালচারাল প্রোগ্রামে অদিতি নীল শাড়ি পরা একটা বিশাল ছবি ফ্রেম টাঙানো, যেখানে অদিতি গিটার হাতে হাসছিল কারো সঙ্গে। অদিতি ছবিটা দেখে মনে মনে অস্বস্তি বোধ করলো। সবাই কি ভাবছে বাড়িতে কে জানে। ও টিফিন হাতে এগিয়ে গেল ধ্রুবর দিকে। ধ্রুবর পাশে বেডে বসলো না, চেয়ার টেনে বসলো। হারুন বলল, আপনি খাবার খাইছেন? দেন, আমি প্লেটে বেড়ে দিতেছি। হারুন অদিতির হাত থেকে টিফিন হাতে নিয়ে বেরিয়ে গেল। দরজা বন্ধ হওয়ার শব্দ হতেই অদিতি চুপচাপ চেয়ারে বসে ধ্রুবর দিকে তাকিয়ে রইল। কি শান্ত ইনোসেন্ট লাগছিল ধ্রুব ইয়ামিনকে, অথচ এই ছেলেটাই রেগে গেলে চারপাশ লন্ডভন্ড করে ফেলে। অদিতি হাত বাড়িয়ে দেখলো জ্বর। ইয়া আল্লাহ, চমকে হাত সরিয়ে ফেললো। এত জ্বর! অদিতির মন আরো ব্যাকুল হলো যেন। ও দ্রুত জলপট্টি দেওয়া শুরু করলো। কপালে ঠান্ডা কিছুর স্পর্শ পেতেই ধ্রুব বিড়বিড়ালো, মা, ঠান্ডা লাগছে। অদিতির অস্থির হলো ভীষণ। ধ্রুবর চুলে হাত বোলাতে বোলাতে বলল, ধ্রুব শুনছেন? আয় ধ্রুব। ধ্রুব জবাব দিল না। হারুন ততক্ষণে এসে গেছে। ম্যাডাম এই নেন, স্যারে খাওয়াই দেন, আর কিছু দরকার হলে ডাকবেন আমারে, আমি পাশের রুমে আছি। অদিতি হারুনের থেকে প্লেট নিল। হারুন হাতে করে বাড়ির মেডিসিনের বক্সও এনেছে। অদিতি বক্স থেকে নাপা বের করে রাখে। হারুন বক্স রেখে দিল টেবিলে। অদিতির দিকে চেয়ে বলল, আপনি কত ভালো ম্যাডাম, ধ্রুব স্যার ভাগ্য করে এমন একটা লক্ষ্মী পাইছেন। হারুনের কথাতে অদিতি চুপ হয়ে গেল। মাথাটা নিচু করে শুয়ে থাকা ধ্রুবর দিকে তাকালো। মনে মনে ভাবল, সত্য বলতে আমি না, বরং সেই আমার জীবনে ব্লেসিং। হারুন চলে গেল। যাবার আগে দরজা হালকা করে ভিড়িয়ে দিয়ে গেল। রুমে এখন শুধু অদিতি আর ধ্রুব। জানলার পর্দা হালকা দুলছে। রুমের বাতাস ভারী। ধ্রুব একটু নড়ে উঠল, যেন ঘুমের ভেতরেও ওর অশান্তি হচ্ছে ভীষণ। অদিতি ধীরে ধীরে ধ্রুবর ঝুলে হাত রাখলো, ডাকলো আলতো গলায়, ধ্রুব উঠুন, খেয়ে নিন, মেডিসিন নিতে হবে আপনার। ধ্রুব কয়েকবার ডাকাডাকির পর ধীরে ধীরে চোখ খুলল। ঝাপসা দৃষ্টিতে শুরুতেই অদিতির চিন্তিত মুখটা দেখতে পেল। অদিতি ওর দিকে ঝুঁকে আছে। ধ্রুব শুরুতেই যেন বিশ্বাস করতে পারল না। ওর বাড়িতে ওকে না জানিয়ে অদিতি আসার মতো মেয়ে তো অবশ্যই নয়। তুমি এখানে কেন? ধ্রুব অস্পষ্ট স্বরেই জিজ্ঞেস করলো। অদিতি খিচুড়ি ধোয়া ওঠা প্লেটে ফু দিতে দিতে বলে, আপনার অসুস্থতার খবর পেয়ে এসেছি, এখন উঠুন, খেয়ে নিন। ধ্রুব মুখ কুঁচকে ফেললো খাওয়ার কথা শোনা মাত্র। মুখটা সম্পূর্ণ তেতো হয়ে আছে ওর। মজা পাচ্ছে না কোনো খাবারেই। ও চোখ মুখ কুঁচকে বিরক্ত হয়ে বলে, খাবো না, ক্ষুধা নেই। অদিতি এবার রাগ দেখিয়ে বলল, আমি অনেক কষ্টে বানিয়ে এনেছি, আমার আনা খাবার নষ্ট করবেন আপনি? ধ্রুব চুপচাপ অদিতির রাগী মুখের দিকে তাকিয়ে রইল। এর আগে ভরা মুখটা যেন অদ্ভুত ঠেকলো ওর কাছে। মায়ের পর কেউ কখনো এভাবে তাকে যত্ন করেনি। অসুস্থতার দিনগুলোতে সে বরাবরই একাই থেকেছে। দরজা বন্ধ করে নিজেকে পৃথিবী থেকে আলাদা করে রেখেছে। সৌরভ ইয়ামিনকেও দূরে রেখেছে। কিন্তু আজ অদিতি তার রুমে বসে তাকে এভাবে শাসন দেখাচ্ছে। এসব ধ্রুবর জন্য একদম নতুন। ধ্রুব এসব অভ্যস্ত নয়। অদিতি ধ্রুবকে এখনো শুয়ে থাকতে দেখে আবারও চোখ রাঙালো, বলল, আপনি উঠবেন না? আমি খাবার নিয়ে বেরিয়ে যাব ঘর থেকে। ধ্রুব অসুস্থতার মধ্যেও মলিন হাসলো। রাগে অদিতিকে ওর মারাত্মক লাগছে। ও আস্তে আস্তে উঠে বসার চেষ্টা করে। অদিতি সাহায্য করলো তাকে। ধ্রুব বালিশ পেছনে দিয়ে আরাম করে বসলো। ক্লান্ত দৃষ্টিতে অদিতির দিকে তাকিয়ে বল, দাও। অদিতির ঠোঁটে এবার হাসি ফুটলো। ও প্লেট এগিয়ে দিল ধ্রুবর দিকে।
ধ্রুব চামচ দিয়ে খেতে শুরু করলো। খিচুড়ির ধোঁয়া উঠছে। ধ্রুব এক এক চামচ খাবার মুখে নিচ্ছে। অদিতির চোখের সামনে যেন পুরো দৃশ্যটা ভয়াবহ সুন্দর দেখালো। ধ্রুব ওর হাতের বানানো খাবার এই জ্বরের মধ্যেও তৃপ্তি নিয়ে খাচ্ছে। অনুভূতির আচর অতিথির মনে একেবারে দাগ কেটে গেল। ও নিনি দেখতে লাগলো ধ্রুবর খাওয়া। ধ্রুব খাওয়া শেষ করে প্লেটটা অদিতির দিকে বাড়িয়ে দিল। অদিতি মেডিসিন এগিয়ে দিল। ধ্রুব ওষুধ খেয়ে নেয়। অদিতি কিছুক্ষণ চুপ করে রইল। ধ্রুব খাওয়া শেষ করে ক্লান্ত ভঙ্গিতে বেডে হেলান দিল। অদিতি বলল, শুয়ে পড়বেন? ধ্রুব উত্তর দিল। না, বসি কিছুক্ষণ। অদিতি এবার সাহস সঞ্চয় করে বলল, আপনার সাথে ইমন ভাইয়াদের কি কোনো সমস্যা চলছে? ধ্রুব ভ্রু কুঁচকে গেল। মাথাটা এতক্ষণ কে ধরেছিল? অদিতির কথা শোনা মাত্রই ওর চোখে মুখে যেন ছড়িয়ে গেল সেই মাথা ব্যথা। ধ্রুব ঠান্ডা গলায় পাল্টা প্রশ্ন করে, তোমাকে কে জানিয়েছে? অদিতি ঠোঁট চেপে উত্তর দেয়, হারুন চাচা। ধ্রুব দীর্ঘশ্বাস ফেলে। তার চোখ শীতল। ও সেভাবেই জবাব দিল, শাস্তি দিচ্ছি কিছু ভুলের জন্য, কদিন পর সব ঠিক হয়ে যাবে। অদিতি শ্বাস আটকে শুনে গেল কথাগুলো। কিছুক্ষণ চুপ থাকার পর অদিতি চোখ ছোট ছোট করে ধ্রুবর মতিগতি বোঝার চেষ্টা করে। ভয়ে ভয়ে প্রশ্ন করে, আমার উপরেও কি আপনি এখন রেগে আছেন? ধ্রুব ভ্রু তুলে তাকায়। অদিতির দিকে শীতল চোখে চেয়ে হেয়ালি করে বলে, রাগ করার মতো কিছু কি করেছো তুমি? অদিতি মৃদু কণ্ঠে বলে, আজ দুপুরে নদীর পাড়ে। ধ্রুব কথাটা শেষ করার সুযোগ দিল না। হাতে থাকা পানির গ্লাস টেবিলের উপর রেখে ঠান্ডা গলায় বলল, জানি না আমি কিছু। ধ্রুবর কণ্ঠে যে রাগ ছিল সেটা বোঝাই যাচ্ছে। অদিতির বুকের ভেতর কেমন যেন মোচড় দিয়ে উঠল। ধ্রুবকে এভাবে এড়িয়ে যেতে দেখে তার কান্না পেয়ে গেল। সে ধ্রুবর হাতটা আলতো করে ধরে ফেলল। ধ্রুব অদিতির চেপে রাখা দুজনের হাতের দিকে একবার চেয়ে অদিতির গোলগাল মুখের দিকে তাকালো। অদিতির চোখে অনুনয়, অপরাধ বোধ স্পষ্ট। ধ্রুব হতাশার শ্বাস ফেলল সেটা দেখে। শীতল গলায় সোজাসুজি একটা প্রশ্ন করল, অদিতি, আজ অব্দি আমি কখনো তোমার অনুমতি ছাড়া তোমাকে স্পর্শ করেছি একবারের জন্য? অদিতি সঙ্গে সঙ্গে বলল, ধ্রুব আমি। ধ্রুব কথা থামিয়ে আবারও ধীর গলায় প্রশ্ন করল। ফার্স্ট আনসার মাই কোয়েশ্চেন, হ্যাঁ কি না? অদিতি মাথাটা নিচু করে বলল, না না না। ধ্রুব এবার কিছুটা রাগ নিয়েই বলল, তাহলে সেদিন কেন তুমি আমাকে ধাক্কা দিলে? কেন তোমার আচরণে মনে হলো আমি আমার ব্লাডি ইফটিজার যে তোমাকে জোর জবরদস্তি করছে? অথচ আমি তোমার অনুমতি তখনও চেয়েছিলাম, চাইনি আমি? অদিতি মাথা তুলে তাকালো ধ্রুবর দিকে। তার গলা কাঁপছে। ও উত্তর দেওয়ার চেষ্টা করলো, ধ্রুব আমি সেটা ভেবে ধাক্কা দিইনি। আমি ভয় পেয়ে গিয়েছিলাম। ধ্রুব তাচ্ছিল্যের হাসি দিয়ে বলল, ভয়? আমাকে ভয় পেয়েছিলে তুমি? তোমার কি মনে হয় আমি তোমার ইচ্ছার বিরুদ্ধে? ও গড অদিতি, আমি তোমাকে ভালোবাসি। তোমাকে জাস্ট ছোঁয়ার জন্য আমি এতটা কষ্ট করিনি। তুমি একবার বলতে এসব তুমি চাও না, আমি একেবারের জন্য তোমাকে টাচই করতাম না। তুমি আমার ব্যাপারে এসব ভাবলেই বা কিভাবে? জাস্ট স্পিচলেস। অদিতি টলমল চোখে চেয়ে অধৈর্য গলায় বলল, ধ্রুব প্লিজ, আমাকে ভুল কেন বুঝছেন? আমি ভেবেছি আপনি বোধহয় এসব চান। শহরে না থাকায় হয়তো আমি এসব নিতে পারছি না। ধ্রুব বিয়ের আগে এসব ব্যাপার নিয়ে আমি ভয় পাই ভীষণ। আমি ওরকম আপডেটেড মেয়ে ছিলাম না কোনোদিন। ধ্রুব এবার সরাসরি অদিতির দিকে তাকালো। কিছুক্ষণ এভাবে তাকিয়ে থেকে তারপর হঠাৎ করেই বলল, ও সব কিছুর মূলে তাহলে এই বিয়েই? বিয়ে হলেই তোমার ভরসা হবে ধ্রুব ক্যারেক্টারলেস নয়। ওকে দেন, লেটস গেট ম্যারিড আজকেই, এই মুহূর্তেই। বোকাশোকা অদিতি হায়াতের মাথায় যেন বাদ ছিটকে পড়ে। ধ্রুব চোখ ছোট ছোট করে তাকিয়ে রয়েছে অদিতির হা হয়ে থাকা মুখটার দিকে। অদিতিকে এই মুহূর্তে ভীষণ বাচ্চা বাচ্চা লাগছিল। 20 বছরের একটা বাচ্চা। ধ্রুবর হাসি এলেও ও মুখ চোখ ইচ্ছে করে গম্ভীর করে রাখলো। অদিতি হতবুদ্ধি হয়ে ধ্রুবর দিকে চেয়ে আছে। ধ্রুবর এভাবে তাকানো দেখে নিজস্ব ভঙ্গিতে ডান ভ্রুটা উচালো। অধরে দাঁত চেপে ঠান্ডা স্বরে বলে, কি তাকিয়ে আছো কেন এইভাবে? এনি প্রবলেম?
কথাটা বলে ধ্রুব এগিয়ে গিয়ে অদিতির হা হয়ে থাকা মুখটা থুতনি ঠেলে বন্ধ করে দিয়ে ভ্রু বাঁকিয়ে ভয় পাওয়ার ভান করে বলে। Your reaction is scaring me. ধ্রুব সরে বসলো। অদিতির হা হয়ে থাকা মুখটা বন্ধ আপাতত। অদিতি বিস্ময় চেপে রেখে বল, মানে বিয়ে এইভাবে, এই অবস্থায়? ধ্রুব অবাক হওয়ার ভান ধরে নিজের দিকে তাকালো। এই মুহূর্তে ও ক্যাজুয়াল একটা টি শার্ট ট্রাউজার পরে আছে। বাসার ড্রেস দেখে ধ্রুব ভ্রু বাঁকিয়ে অদিতিকে দেখলো, তারপর গা ছেড়ে দিয়ে বলল, টি শার্ট পরে বিয়ে করা যায় না, পাঞ্জাবি পরতে হবে। ফাইন, আজ তোমাকে নিয়ে গিয়ে শপিং করে দেবো দুজনের, হবে? অদিতি বিরক্ত হয়ে গেল এবার। ধ্রুব মজা করাটা ওর একটুও ভালো লাগলো না। ও হাতে থাকা খিচুড়ির প্লেট ঠাস করে টেবিলের উপর রেখে উঠে দাঁড়ালো। চোখ মুখ কুঁচকে বলল, আপনি পাগল হয়ে গেছেন জাস্ট। আমার মনে হয় জ্বরে আপনার মাথাটা সম্পূর্ণ গেছে। ধ্রুব বিছানায় বসে থাকা অবস্থায় দুর্বল হাতে অদিতির হাত টেনে ধরে ওকে আবারও বসিয়ে দিল নিজের পাশে বিছানায়। অদিতি ধ্রুবর পাশে বসে বিরক্ত হয়ে তাকালো, বলল, ধ্রুব ভালো হচ্ছে না কিন্তু, মজা বন্ধ করবেন আপনি? ধ্রুব অদিতির হাতটা টেনে নিজের হাতে রাখলো। আঙ্গুলের ভাঁজে আঙ্গুল রেখে অদিতির চোখের দিকে তাকালো। মৃদু কণ্ঠে বলল, আম ফাইন। তুমি শোনো, আগে আমাদের বিয়ে হয়ে গেলে তোমার বাবা ও আমাদের কোনোদিন আলাদা করতে পারবেন না। আর বিয়ে করা তো তোমার বাবাও সাপোর্ট করেন, রাইট? মনে করিয়ে দিচ্ছি, তোমার গ্রামের একজনের বিয়ে হওয়াতে তাদের আলাদা করা হয়নি। তোমার বাবা উল্টো খুশি ছিলেন তাদের উপর। আজকেই সবে বাড়ি থেকে পাওয়া এই খবরগুলো স্বয়ং ধ্রুবর মুখে হুবহু শুনে অবাক হয়ে গেল অদিতি। ও ভ্রু কুঁচকে বলল, আপনি আপনি এই খবর কোথা থেকে পেলেন? আমার বাড়িতে এখনো নজর রাখছেন আপনি? ধ্রুব ভ্রু ভাগিয়ে তাকালো, হেয়ালি করে বলল, তুমি জানতে না এসব? আমার সারা বলেনি তোমাকে? শালা! অদিতি ধ্রুবর কথার অর্থ কিছুই বুঝতে পারছে না। ধ্রুব এবার গলা ঘেঁষে মাথা তুলে তাকালো অবাক হয়ে বসে থাকা অদিতির দিকে। তারপর গলা খাকারি দিয়ে সুর টেনে টেনে বলল, ইফাজ ইফাজ হায়াত, দ্য ব্রাদার অফ অদিতি হায়াত। অদিতির মুখ আবারও হা হয়ে গেল। ও অবাক হয়ে বলল, ওর সঙ্গে আপনার কথা হয়? ইয়া আল্লাহ, আব্বা জানলে ওরে মেরে ফেলবে। ধ্রুব সঙ্গে সঙ্গে ভ্রু বাঁকালো। কেউ আমার শালাবাবুকে ধরতে পারলে তো, ওর দুলাভাই আছে না, হি উইল প্রোটেক্ট হিম। অদিতি হাল ছাড়লো। ধ্রুব যা নাছোড়বান্দা, যা বলে তাই করবে। ও ছোট্ট করে শ্বাস ফেলে বলল, ধ্রুব, আমার যেতে হবে, রাত হচ্ছে। আপনি শুয়ে পড়ুন, আমি রান্না করে রেখে যাচ্ছি। সময় মতো খেয়ে নেবেন, মেডিসিন নেবেন। আমি কিন্তু কল করে খোঁজ নেব। অদিতি কথাটা বলে ধ্রুবর হাত নিজের হাত থেকে ছাড়িয়ে নিয়ে উঠে দাঁড়ায়। টেবিলের উপর থেকে ব্যাগটা কাঁধে ঝুলায়। ধ্রুবর মুখটা মুহূর্তে অন্ধকার হয়ে গেল। আবার সেই একাকী দিন, অন্ধকার রূপ। ছোট থেকে একা একা থেকে থেকে এতকাল অভ্যাস হলেও এখন অদিতি ওর জীবনে আসার পর মনে হয় কেউ একটা পাশে থাকুক, হাতে হাত রেখে চোখে চোখ রেখে মনে মন ছুঁয়ে যাক সারাটা জীবন। ঘরটা অন্ধকার না হয়ে মোমবাতির আলোয় ঝিলমিলি করুক, কাবার জুড়ে শাড়িগুলো সাজুক যত্নে। এতক্ষণ ফুরফুরে মেজাজে থাকলেও মুহূর্তে ধ্রুব কেসে ওঠে। কাস্তে কাস্তে বহু কষ্টে বলার চেষ্টা করলো, আমি সিক, আমাকে এভাবে রেখে চলে যাবে? অদিতি স্বাভাবিক চোখে দেখতে লাগলো ধ্রুবর কাশি। এতক্ষণ যে লোক এত কথা বলে ফেলেছে, সে অদিতি চলে যাবার কথা শুনে আবার সিক হয়ে গেল। যত সব ধান্দাবাজি। অদিতি কোমরে হাত দিয়ে বলে, ধ্রুব, অ্যাক্টিং ভীষণ বাজে হচ্ছে কিন্তু। ধ্রুব কথাটা শোনা মাত্রই কাশি থামিয়ে ভ্রু কুঁচকে বলল। অদিতির কঠিন নির্দয় চোখ দুটো দেখেও পরপর চোখ উল্টে শ্বাস ফেলে বলে, ফাইন, অ্যাক্টিং করছি না। অসুস্থ থাকায় ধ্রুব রীতিমতো বাচ্চাদের মতো হয়ে গেছে। নিজের গম্ভীর রাগী জেদি স্বভাবের বাইরে গিয়ে ধ্রুব ইয়ামিনের এই ছেলে মানুষই আচরণগুলো অবাক ঠেকলো অদিতির কাছে। অদিতি ধ্রুবর দিকে চেয়ে বলল, আপনার কথা বলার ধরন শুনে মনে হচ্ছে না আপনি আর সিক আছেন। ব্রেইন ঠিকই ফাংশন করছে। ঘুমান এখন, আমি আসি। ফোনে যেন শুনতে না পাই আপনি মেডিসিন নিচ্ছেন না। এত সন্দেহ থাকলে থেকে যাও তুমি, থেকে টেক কেয়ার করো। ধ্রুবর কণ্ঠে বিরক্তি। এত দরদ ওর সহ্য হচ্ছে না। অদিতি টেবিল থেকে মোবাইল ফোন নিতে নিতে বলে, জি না, যেদিন বউ হয়ে আসবো সেদিন থেকে এক্সট্রা টেক কেয়ার চলবে।
ধ্রুব এবার অসভ্য চিন্তায় মাথার পেছনটা চুলকালো, বাঁকা হেসে বলে। রাতভর? অদিতি সঙ্গে সঙ্গে ভ্রু কুচকালো, ফোন হাতে নিয়ে ধ্রুবর দিকে তাকালো। কি? ধ্রুব সঙ্গে সঙ্গে ভদ্রভাবটুকু মুখে ফুটিয়ে তুলে বলে। আই মিন কেয়ার, টেক কেয়ার চলবে, অন্য কিছু ভাবছো নাকি? ধ্রুব ভ্রু বাঁকালো, ওর চোখে দুষ্ট ইঙ্গিত। অদিতি মুহূর্তেই লজ্জায় পড়ে গেল, মুখ লুকিয়ে অন্য পাশে তাকিয়ে ফেলল। নিজেই নিজের এমন উদ্ভট চিন্তায় বিরক্ত, লজ্জিত। ধ্রুব তো এখন পেয়ে বসলো আরো যেন। অদিতির লাজুক মুখটার দিকে ধ্রুব তাকিয়ে অবাক হওয়ার ভান করলো, চোখ বড় বড় করে অদিতিকে ইচ্ছে করে টিচ করতে বলল। কি তোফাজ্জল হায়াতের ভদ্রমে, এই অবস্থা তোমার? কি চিন্তা করছো আজকাল? আরে এখনো আন্ডার এজ তুমি, এখন এইসব? ছি ছি। অদিতি লজ্জায় যেন মারা যাচ্ছে, ও লজ্জায় মুখ সরিয়ে ফেলে। ধ্রুবর দিকে না তাকিয়ে মুচকি হেসে বলে। আমি আসছি। অদিতি চলে যাবে, তার আগে ধ্রুব মজা থামিয়ে পেছন থেকে ডাকে। দাঁড়াও। অদিতি দাঁড়ালো, পেছনে ফিরে তাকালো। ধ্রুব শরীর থেকে কম্বল এক ঝটকায় সরিয়ে কোনো রকম উঠে দাঁড়ালো বিছানা থেকে। ঠান্ডা লাগছে বিদায় টি শার্টের উপরে গ্রে কালারের হুডি পরে নিল। টেবিলের উপর থেকে বাইকের চাবি হাতে নিতে নিতে বলে। পৌঁছে দিই চলো। একটু আগে ধ্রুব জ্বরে কথা অব্দি বলতে পারেনি, এখনো নিজের স্বভাবের মধ্যেও আসেনি, আর এখন এতদূর বাইক চালাবে? অদিতি সঙ্গে সঙ্গে মানা করে বলেন। না না না, লাগবে না, আপনি সিক, বিশ্রাম নিন। ধ্রুব বাইকের চাবি পকেটে ঢুকাতে ঢুকাতে এগিয়ে গেল। অদিতির পাশে দাঁড়াতেই ছোট মোটো অদিতিকে মাথায় তুলে তাকাতে হলো ধ্রুবর দিকে। ধ্রুব মৃদু হেসে অদিতির নাকে আঙ্গুল দিয়ে হালকা করে টোকা দিয়ে বলে। ধ্রুব সিক হতে পারে কিন্তু নিজের রেসপন্সিবিলিটি জানে। পাকামো না করে চলো এখন। অদিতি নাকে হাত দিয়ে দাঁড়িয়ে রয়েছে। ধ্রুবকে ফেলে আগে আগে হাঁটা ধরেছে ততক্ষণে। অদিতি কি করবে আর? এ ছেলেকে যা বোঝাবে তার উল্টাটাই বুঝবে, তাই অনিচ্ছা সত্ত্বেও পা বাড়ালো ধ্রুবর সঙ্গে। বাইকের কাছে গিয়ে অদিতি আবারও ধ্রুবর দুর্বল দেহ দেখে কাতর গলায় মানা করলো, বলল। ধ্রুব, আপনি এই অবস্থায় বাইক চালাবেন? কেন পাগলামো করছেন? জ্বর আপনার এখনো কমেনি। ধ্রুব এবার বিরক্ত হলো ভীষণ। এ মেয়েকে নিয়ে কই যাবে? ও অদিতির কথা এক ফোঁটাও পাত্তা না দিয়ে সোজা ওর মাথায় কালো রঙের হেলমেট পরিয়ে দিয়ে সেটার উইন্ডো বন্ধ করতে করতে বলে। আর কথা বললে বাইক কাজী অফিসের সামনে নিয়ে থামাবো। ধ্রুব জ্বর নিয়ে অনেক কিছু করতে পারে। ইউ কান্ট ইম্যাজিন দ্যাট। অদিতি ভ্রু কুচকে ফেলে। ধ্রুব বাইকে উঠে বসে, হেলমেট মাথায় চড়িয়েছে। অদিতি সেভাবেই দাঁড়িয়ে ধ্রুবকে দেখতে লাগলো। ধ্রুব বাইকের ইঞ্জিন চালু করে হেলমেটের উইন্ডোর ফাঁকে অদিতির দিকে তাকালো। ওর এমন তাকানো দেখে অদিতি সুরসুর করে উঠে বসলো। বাইকের হ্যান্ডেলে হাত দিতে ধ্রুব সামনে চেয়ে গম্ভীর গলায় বলল। ওটা ধরলে পড়ে যাবে, আমাকে ধরে বসো। অদিতি জানে হ্যান্ডেল ধরলেও পড়ে যাওয়ার সম্ভাবনাই বেশি। তোফাজ্জলের সঙ্গে ও জীবনে বাইকে উঠেছে, যতবার বাবার সঙ্গে বাইকে উঠেছে জাপটে ধরেছে। ধ্রুবকে কিভাবে ধরবে? অদিতির ভয় পেয়ে না চাইতেও ধ্রুবর পেটের দুপাশে হুডি আঙ্গুলের ফাঁকে হালকাভাবে খামচে ধরে রাখলো। লজ্জায় আয়নার দিকে আর তাকালো না, মুখ সরিয়ে অন্য পাশে তাকালো। ওর ভীষণ অস্বস্তি হচ্ছিল এভাবে 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 কোনো ছেলের বাইকে উঠতে। অদিতি কুণ্ঠিত। ধ্রুব আয়নায় এতক্ষণ ধরে অদিতির এক একটা কাজ দেখছিল। অদিতি ধরে বসতে ওর নিশ্চিন্ত হয়ে বাইক চালু করে। হোস্টেলের সামনে আসতেই অদিতি তাড়াহুড়ো করে নেমে দাঁড়ায়। এতক্ষণ ধ্রুবর সঙ্গে বাইকে ছিল, জমে আছে যেন অদিতি সারা গা। ধ্রুব চাবি ঘুরিয়ে মাথা থেকে নিজের হেলমেট খুলে ধ্রুবর এলোমেলো ব্রাশ ছাড়া ঝাঁকড়া চুলগুলো সঙ্গে সঙ্গে কপালের উপর ছড়িয়ে পড়ে। অদিতি তাকিয়ে রইল ধ্রুবর দিকে। অসুস্থ ধ্রুবকে মলিন চেহারায়ও খারাপ দেখাচ্ছে না, বরং হুডি গায়ে ঝাঁকড়া চুলে ধ্রুবকে দেখতে মারাত্মক লাগছিল। অদিতি লাজুক না হলে ধ্রুবকে বললে ধ্রুবর গায়ের ওই গ্রে রঙের হুডিটা চেয়ে নিত। ধ্রুব হেলমেট বাইকের হ্যান্ডেলে ঝুলিয়ে অদিতির দিকে তাকালো। অদিতি তখনও ধ্রুবর হুডির দিকেই চেয়ে আছে। ধ্রুব অদিতির চোখ লক্ষ্য করে ভ্রু কুচকে নিজের পরনের হুডির দিকে তাকালো। পরপর মাথা তুলে অদিতির দিকে তাকিয়ে ভ্রু বাঁকিয়ে হঠাৎ বলে। লাগবে এটা? অদিতি চমকে উঠল, দ্রুত চোখ সরিয়ে ফেলল, বলল। কি? ধ্রুব স্বাভাবিক গলায় বলে। হুডি ভালো লেগেছে, নিবে? অদিতির লজ্জায় আই ঠাই করে ওঠে। না না না, আমি এমনিতেই।
ধ্রুব অদিতির কথা পুরোটা শোনেইনি, নিজের মতো করে গা থেকে হুডিটা খোলা শুরু করে। অদিতি চূড়ান্ত অপ্রস্তুত হয়ে গেল যেন। এভাবে কেন হেবলার মতো হুডির দিকে তাকিয়েছিল? রাগে নিজেকে নিজে থাপ্পড় দিতে মন চাইল। অদিতি দু হাতে মানা করলো। লাগবে না আমার। আমি ছেলেদের এটা নিয়ে কি করব? ধ্রুব হুডিটা শৈল থেকে খুলে অদিতির হাতে জোর করে গুছিয়ে দিয়ে স্বাভাবিক গলায় বলে, এটা ছেলেদের না, ধ্রুবর, তোমার ধ্রুবর। নিতেই পারো তুমি। ইউ হ্যাভ নাও লিগ্যাল রাইট ফর দিস। অদিতি নিজের হাতের ধ্রুব জোর করে দেওয়া হুডির দিকে তাকিয়ে আবার ধ্রুবর দিকে তাকালো। ধ্রুব হালকা হেসে দেয়। অদিতির নাকে আঙ্গুল দিয়ে আলতো করে টোকা দিয়ে বলে, নাকটা লাল হচ্ছে, চেরি টমেটো লাগছে দেখতে। ইয়াম্মি টমেটো। জি। অদিতি তাড়াহুড়ো করে নাকে হাত দেয়। ধ্রুব এক ভ্রু উঁচাতে অদিতি লজ্জায় নাক থেকে হাত সরিয়ে নেয়। লাজুক হালকা হেসে বলে, আসি। ধ্রুব নরম গলায় বলে। বাই। অদিতি ধ্রুবর হুডি হাতে চলে যাচ্ছে। ধ্রুব তাকিয়ে রইল ওর যাওয়ার দিকে। বড় শাল অদিতির গায়ে জড়ানো, তবুও শালের ফাঁকে উকি দিচ্ছে ওর লম্বা বেনুনি। ভালো লাগছে দেখতে। অদিতি হোস্টেলের গেটের সামনে যেতেই ধ্রুব চোখ সরিয়ে নিল। হেলমেট হাতে নিয়ে মাথায় দিবে, তখন হোস্টেলের গেটের সামনে দাঁড়িয়ে অদিতি পেছন ফিরে ডাকে, ধ্রুব। ধ্রুব হেলমেট হাতে মাথা ঘুরিয়ে তাকালো। অদিতি লম্বা শ্বাস ফেলল। তারপর ধ্রুবর প্রশ্নবোধক দৃষ্টির দিকে চেয়ে মৃদু কণ্ঠে বলল, আপনার বউ হলে এই হুডিগুলো কি সব আমার হয়ে যাবে? ধ্রুব অবাক হয়ে তাকিয়ে রইল অদিতির দিকে। ওর অবাক চোখ মুখ। তারপর ধীরে ধীরে হেসে উঠল। ধ্রুব মৃদু হেসে মাথা নাড়ায়। অ্যাবসলিউটলি। অদিতি লাজুক হাসে। হাতের হুডিটা এক হাতে নিজের সঙ্গে শক্ত করে চেপে হেসে বাম হাত নেড়ে আবারও ফিসফিস করে বলে, বাই। ধ্রুব উত্তরে মৃদু হেসে বাই বলে হাত নাড়ায়। অদিতি উত্তর পেয়ে লাজুক হেসে ভেতরে ঢুকে গেল। অদিতি যেতেই ধ্রুব ডান হাতের আঙ্গুলের ডগায় কপাল চাপে হেসে ফেলল শব্দ করে। কপাল চুলকে বিড়বিড় করে বলল, বাচ্চা একটা। ধ্রুবর জ্বর আবারও বাড়ছিল। বাইক চালাতে চালাতেই সেটা ভীষণভাবে টের পাচ্ছিল সে। হুডি পরা থাকলে হয়তোবা এতটা হিম করা ঠান্ডা লাগতো না। হুডির কথা মনে পড়তেই ধ্রুবর গম্ভীর ঠোঁটে হালকা একটা হাসি দেখা গেল। ধ্রুব বাইকের হ্যান্ডেলে রাখা অদিতির পরা হেলমেটটার দিকে তাকালো। হালকা হেসে হেলমেটটার উইন্ডো বন্ধ করে দিয়ে বিড়বিড় করলো, I guess I'm being desperate lover. একচোট শীতল বাতাস শরীরে জাপটে পড়তেই শরীরের ভেতর কাঁপুনি শুরু হলো। শরীরটা যেন ঠান্ডায় হেলে পড়তে চাইছে। ধ্রুব ইয়ামিন বাইকের হ্যান্ডেল শক্ত করে ধরে লম্বা শ্বাস ফেলে। নিজেকে স্থির রাখার ব্যর্থ চেষ্টা করে গেল পুরোটা রাস্তা। বাড়ির সামনে পৌঁছাতেই গেটের বাইরে সৌরভ ইয়ামিনের নিজস্ব টয়োটা গাড়ি দাঁড়ানো দেখতে পেল সে। সামনে টহলরত দুজন পুলিশ সদস্য একবার তার দিকে তাকিয়ে আবার নিজেদের মধ্যে কথা বলতে লাগলো। ধ্রুব বাইক পার করে বাড়ির দিকে এগিয়ে গেল। দরজা ঠেলে ভেতরে ঢুকতে বসার ঘরের আলো তার চোখে এসে লাগলো। সৌরভ ইয়ামিন সোফায় বসে আছে, কালচে সাদা শার্ট, কালো কোট পরা, চোখের নিচে গভীর ক্লান্তির ছাপ। তার পাশে কয়েকটা লাগেজ রাখা, বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ ফাইল টেবিলের উপর এলোমেলোভাবে ছড়িয়ে আছে। সৌরভের মুখে সেই পুরনো শাসনের ছায়া। ধ্রুব কয়েক সেকেন্ডের জন্য স্থির হয়ে দাঁড়িয়ে রইল। তার ঠোঁটের কোণে বিদ্রুপের হাসি খেলা গেল। চোখের দৃষ্টিতে অবজ্ঞা স্পষ্ট। নিশ্চয়ই বিডিতে কাজ ছিল, আর সেই কাজের কারণে সবাইকে ধ্রুবর অসুখের বাহানা শুনিয়েছে। অ্যাগেইন পুরনো ড্রামা। এক মুহূর্তের জন্য সৌরভের চোখের দিকে তাকিয়ে ধ্রুব পাশ কাটিয়ে চলে যেতে লাগে। সৌরভ পেছন থেকে কঠোর গলায় ডাকে, দাঁড়াও ধ্রুব। সৌরভের গম্ভীর কণ্ঠ ঘরের নীরবতাকে ভেঙে দিল। ধ্রুব থেমে গেল, কিন্তু পেছনে ঘুরল না। হাতের আঙ্গুলগুলো মুষ্টিবদ্ধ হয়ে গেল। কয়েক সেকেন্ড নীরব থাকার পর ধীরে ধীরে ঘাড় ঘুরিয়ে পেছনে তাকালো। সৌরভ এবার উঠে দাঁড়িয়েছেন, চওড়া কাঁধ সোজা, দৃষ্টি তীক্ষ্ণ। ধ্রুবর দিকে চেয়ে কঠিন গলায় প্রশ্ন করে, তুমি এই জ্বর নিয়ে বাইরে কোথায় গিয়েছিলে? আমি পাগলের মতো সব কিছু ফেলে এখানে এসেছি। হারুন বলল তুমি খাওনি কিছু, এখন রেস্ট না নিয়ে কোথায় ছিলে? ধ্রুবর ঠোঁটে বাঁকা হাসি, তার চোখে তীব্র বিদ্রুপ ফুটে ওঠে। তোমাকে সব বলা লাগবে নাকি? সৌরভের চিবুক শক্ত হয়ে গেল, চোখের মনি সংকুচিত হয়ে উঠল। রাগ যেন ধীরে ধীরে জমাট বাঁধছে তার শরীরে। বেয়াদবি একদম করবে না ধ্রুব। কোথায় গিয়েছিলে তুমি?
ধ্রুব কিছু না বলে চোখ সরিয়ে নিল। মুখের অভিব্যক্তি থেকে অবজ্ঞার ছাপ একটু মোছা যায়নি। ঘরের পরিবেশ থমথমে হয়ে উঠল। রান্নাঘরের ভেতর থেকে হারুন বাপ ছেলের উত্তেজিত কণ্ঠস্বর শুনে ভয় পেয়ে ছুটে এলো। ধ্রুব সৌরভ নামক স্বয়ং দুটো বাঘকে একে অপরের মুখোমুখি দাঁড়িয়ে থাকতে দেখে হারুনের মুখে ভয় আর উৎকণ্ঠার ছাপ খেলে গেল। সৌরভ হারুনের দিকে তাকিয়ে তীক্ষ্ণ কণ্ঠে বলে, ও মেডিসিন নিয়েছো? হারুন এক মুহূর্ত ধ্রুবর দিকে তাকালো। ধ্রুবর মুখে ডোন্ট কেয়ার ভাব স্পষ্ট। হারুন দ্বিধা নিয়ে মাথা নাড়ালো। এই অবধি ম্যাডাম এসেছিলেন রান্নাঘর। সৌরভের ভ্রু কুঁচকে গেল। তার চোখে বিস্ময় ভেসে উঠল। অদিতি সন্ধ্যা এসেছিল? হারুন এবার নিচু গলায় বলে, জি, 2 বছর কিছু খাইছিলেন না, তাই উনি রান্না করে রেখে গেছেন স্যারের জন্য, আর এখন ধ্রুব স্যার ওনাকে পৌঁছে দিতে গিয়েছিলেন। সৌরভের চোখ এবার সরাসরি ধ্রুবর দিকে গিয়ে স্থির হলো। ধ্রুব সেই দৃষ্টি এড়িয়ে চোখ সরিয়ে নিল। কোনো উত্তর না দিয়ে চুপচাপ বাইকের চাবি আঙুলের ডগায় ঘোরাতে ঘোরাতে সিঁড়ি বেয়ে উপরে উঠে যেতে লাগে। সৌরভ দীর্ঘশ্বাস ফেলে চেয়ারে বসে। হারুনের দিকে চেয়ে বলে, মেয়েটাকে কিছু দিয়েছো খেতে? হারুন মাথা নিচু করে বলে, নুডলস দিছিলাম, খাইনি ম্যাডাম। সৌরভ একটা দীর্ঘশ্বাস ফেলে মাথা নিচু করে। মনে মনে হয়তো কিছু ভাবে। তারপর হাত তুলে ইশারা করে হারুনকে চলে যেতে বলেন। পাশেই সেক্রেটারি রাহুল আইপ্যাড হাতে দাঁড়ানো, আইপ্যাডে কিছু একটা করছে। সৌরভ জিজ্ঞেস করে, সমস্যা সলভ হয়েছে? রাহুল চিন্তিত গলায় বলে, হিসাব এখনো মিলছে না স্যার, চেষ্টা করছি আমরা। টিম লাগিয়েছিলাম, ওরাও পজিটিভ উত্তর দিতে পারছে না। সৌরভ এবার রেগে গেলেন, চিৎকার করে বললেন, ঘোড়ার ঘাস কাটো বসে তুমি আর তোমার টিম একটা খাতার হিসেব মেলাতে পারছো না? যদি কোনোভাবে এটা মিডিয়ার কানে যায়, ভাবতে পারছো কি হবে? রাহুল দ্রুত বলল। স্যার আমরা ট্রাই করছি, আপনি প্লিজ শান্ত হন। সৌরভ উঠে দাঁড়ান। টেবিল থেকে মোবাইল হাতে নিয়ে আঙ্গুল উঁচিয়ে রাহুলকে শাসালেন। আজকের মধ্যে সব সলভ করো, করতে পারলে স্যালারি বাড়বে, না পারলে চাকরি থেকে রিজাইন দিবে। রাবিশ লোকজন পুষে রেখেছি এতদিন। সৌরভ রাগে গজরাতে গজরাতে সিঁড়ির দিকে এগোন। ধ্রুব তার রুমের বেডে হেলান দিয়ে বসে আছে। ঘরের আলো কমিয়ে রেখেছে, চুলগুলো এলোমেলো, চোখের পাতা ভারী। পাশের টেবিলে রাখা পানির বোতলটা খালি। কিছুক্ষণ পর দরজায় টোকা পড়ে। ডাক্তার আফজাল প্রবেশ করেন, সাথে সৌরভও। ধ্রুব তাদের দেখা মাত্রই বিরক্তিতে ভ্রু কুঁচকে ফেলে। শুরু হবে এদের ডাক্তারি নাটক এখন। ভালো লাগে না তার এসব। ধ্রুবর ভাবনার মতোই বেশ অনেকক্ষণ ধরে আফজাল পরীক্ষা করলেন ধ্রুবকে। তাপমাত্রা মেপে কিছুক্ষণ চেক আপ করে বললেন, সৌরভ হালকা স্বস্তির নিঃশ্বাস ফেলে। ধ্রুবর দিকে এক ঝলক দৃষ্টিতে তাকায়। সেই দৃষ্টিতে ছিল পিতৃসুলভ যত্ন আর উদ্বেগ। ধ্রুব সেই দৃষ্টি এক মুহূর্তের জন্য এড়াতে পারল না, কিন্তু সাথে সাথেই মুখ ফিরিয়ে নিল। ঠোঁটের কোণে বিদ্রুপের হাসি টেনে বলে, যত নেকাম। অথচ ধ্রুব জানলই না সৌরভ আমিন এই মুহূর্তে লাইফের সবচেয়ে কঠিন সময়টুকু পার করছেন। তবু এই সময়েও ছেলের প্রতি নিজের দায়িত্বগুলো ঠিকঠাক করে যাচ্ছেন। ধ্রুব যতই ওনার থেকে মুখ ফেরাক, সৌরভ ধ্রুবর মাকে মৃত্যুর সময় কথা দিয়েছেন মাহারা ছেলেকে পুরোটা সময় দুহাতে আগলে রাখবেন, কোনোদিন মায়ের অভাব বুঝতে দেবেন না। তবু এত চেষ্টা করেও সৌরভ পারেননি। ধ্রুব বরং কয়েক লক্ষ মাইল দূরে সরে গেছে তার থেকে। ডাক্তার চলে গেলেন। সৌরভ ছেলের ক্লান্তি ভেঙে পড়া মুখটার দিকে চেয়ে ধীরে ধীরে বলে, কি খাবে, স্যুপ নাকি অন্য কিছু? ধ্রুব চোখ বন্ধ করে শুয়ে পড়ল। মাথার উপর কম্বল টেনে বলল, আই নিড স্লিপ নাও। সৌরভ কিছু বলতে গিয়ে থেমে গেলেন। হাত বাড়িয়ে ছেলের কপালে হাত রাখার ইচ্ছে হলো, কিন্তু ফোনের রিংটোন সেই মুহূর্তটাকে ভেঙে দিল। ফোনের স্ক্রিনে ভেসে উঠল তোফাজ্জল নামটা। ধ্রুব দেখল নামটা। ওর ভ্রু কুঁচকে গেছে মুহূর্তে। ও তাকালো সৌরভের দিকে। সৌরভ স্বাভাবিকভাবে ফোনটা রিসিভ করে। কি তোফাজ্জল, কেমন আছো? অনেকদিন পর কল দিলে। ওপাশ থেকে ভেসে এলো গম্ভীর কণ্ঠ। ভালো, তোমরা? সৌরভ বললেন, একটু ঝামেলায় আছি, ভাবি বাচ্চারা ভালো তো? তোফাজ্জল উত্তর দিলেন, হ্যাঁ আছে, ভালোই। সৌরভ বললেন, তোমার মেয়ের কি খবর, বিয়ে হয়ে গেছে? তোফাজ্জল থামলেন, বললেন, না, পাত্রের সমস্যা থাকায় বিয়েটা হয়নি।
পাত্র খুঁজছে ওর জন্য। তোমার জানা মতে ভালো পাত্র থাকলে আমাকে বলিও। সৌরভ স্বাভাবিকভাবেই বলে। নামটা কি যেন তোমার মেয়ের? ওপাশ থেকে উত্তর এলো, আদিতি হায়াত। সৌরভের চোখ বড় হয়ে গেল। ধ্রুব চমকে তাকালো। দেয়ালের গায়ে ঝুলানো অদিতির ওই নীল শাড়ি পরা ছবির দিকে এক ঝলক তাকালেন সৌরভ। সৌরভ আলগোছে ধ্রুবর দিকে চেয়ে বলে, ছবি আর বায়োডাটা পাঠিয়ে দাও, আমি দেখছি। কল কাটলেন সৌরভ। ফোনের ওপাশের ছবিটা দেখে সৌরভ ধ্রুবর দুজনের ভ্রু একসঙ্গে কুঁচকে গেল। ধ্রুব হতভম্ব হয়ে সৌরভের দিকে তাকিয়ে রইল। ওর মাথায় কিছুই যেন ঢুকলো না। সৌরভ মজা করে জেসে বললেন, ও তাহলে তোফাজ্জলই তোমার হবু শ্বশুর? বাহ। ধ্রুব নিজের বিস্ময়টুকু লুকিয়ে বলে, কি বলেছে উনি? সৌরভ হাসেন। তার দৃষ্টিতে হালকা মজা যেন ছিলিক দিল। তোমার প্রেমিকার জন্য পাত্র খুঁজতে বলল। ধ্রুব ভ্রু কুঁচকে ফেলে। সৌরভ হেসে বলে, ভালো হয়েছে, বাবা হয়ে আমি তোমাকে শুধরাতে পারিনি, তোফাজ্জল পারবেই। ধ্রুব সৌরভের এমন মজা নেওয়াটা বিরক্ত হয়ে ঠান্ডা চোখে তাকিয়ে বলে, ওনার সঙ্গে তোমার কিসের সম্পর্ক? কিভাবে উনি চেনেন তোমাকে? ঘরের মধ্যে থমথমে নীরবতা নেমে এলো। সৌরভ শান্ত গলায় অতীতের স্মৃতির গহ্বরে হারিয়ে যেতে যেতে বলতে শুরু করে। তার কণ্ঠ যেন পুরনো স্মৃতিচারণে ভারী হয়ে উঠল। তখন আমি উঠতি রাজনীতিবিদ, তোমার মা তখন জীবিত। তখন ও তার ক্যান্সার ধরা পড়েনি। একদিন লক্ষ্মীপুর যাই আমরা কয়েকজন বন্ধু মিলে। ওই বাসে তোফাজ্জল ছিল। ওর তখন পায়ের সমস্যা। একটা অ্যাক্সিডেন্টের পর হাঁটার অসুবিধা হতো। প্রতিমধ্যে ওই বাসে ইঞ্জিন ব্লাস্ট করে আগুন লেগে যায়। আমরা সবাই বেরিয়ে আসতে পারলেও তোফাজ্জল আটকে যায়। সবাই যখন বেঁচে ফিরে তখন স্বস্তির শ্বাস ফেলেছিলাম। হঠাৎ আমার মনে হলো গাড়িতে কাউকে দেখা যাচ্ছে। তখন আমরা তোফাজ্জলের চিৎকার শুনি গাড়ির ভিতর থেকে। বাকিরা ভয় পেয়ে যায়। তখন চারপাশে আগুন জ্বলছে, কেউ এগিয়ে যায়নি ভয়ে। আমি তখন যুবক, রক্ত টকবক করছে। আমি কারো বাধা না মেনে ঝাঁপিয়ে পড়ি ভেতরে। কোনো রকম তোফাজ্জলকে নিয়ে বেরিয়ে আসতে সক্ষম হয়েছিলাম। আমার কাঁধের দিকে একটা পোড়া দাগ আছে না, ওটা তখনকার। তোফাজ্জলের গায়েও আগুন লেগেছিল, ওর পিঠেও আছে পোড়া দাগ। তারপর থেকে তোফাজ্জলের সঙ্গে আমার ভালো বন্ধুত্ব হয়। ওর ছেলে মেয়েরা তখন ছোট, আমি নাম জানতাম শুধু। কিন্তু ওখান থেকে ফিরে আমার তাদের সঙ্গে যোগাযোগ কমে যায়। তোমার মা মারা যাওয়ার পর আমিও এক প্রকার কাজে ডুবে যাই। বাড়িতে না গেলেও 2-3 বছর আগে ওকে একবার ঢাকায় রেখেছিলাম আমার সাথে। তখনই লাস্ট দেখা হয়েছে। ভাবি বাচ্চাদের সম্পর্কে তেমন কিছু জানা হয়নি, তাই জানতাম না অদিতি এই অদিতি হায়াত, যাকে তুমি ভালোবাসো। ধ্রুব চুপচাপ শুনে গেল। তার মুখের অভিব্যক্তি ধীরে ধীরে বদলাতে লাগলো। ভ্রু কুঁচকে আছে, চোখের পাতা কিছুটা ভারী হয়ে এলো। সে একপাশে মুখ ফিরিয়ে নিল, নিচু গলায় বিড়বিড় করে বলল, কোইন্সিডেন্ট? সৌরভ এবার ধ্রুবর দিকে তাকায়, বলে, তুমি চাইলে আমি তোমার কথা তোফাজ্জলকে বলতে পারি। ধ্রুব চকিত দৃষ্টিতে সৌরভের দিকে তাকালো। এত সহজ সবকিছু? অদিতিকে বিয়ে করার কত সুন্দর উপায়, অথচ ধ্রুব জেদ দেখালো। ঠোঁট শক্ত করে কামড়ে ধরে বলে, দরকার নেই, আমার লাইফ আমাকে দেখতে দাও। সৌরভ এবার চেয়ার থেকে ধীরে ধীরে উঠে দাঁড়ায়। আলো আধারে ঘরে তার মুখটা যেন আরো গম্ভীর দেখাচ্ছে। শান্ত কণ্ঠে বললেন, বাবার কাছে হেল্প চাওয়ার খারাপ কিছু না, সমস্যা নেই। যেদিন তোমার মনে হবে আমাকে বাবা বলে হেল্প চাওয়া যাবে, চেয়েও, আমি হেল্প করব। তোমার জীবনটা যদি আমি নিজের হাতে সাজিয়ে দিতে পারি, আমার চেয়ে বোধহয় বেশি খুশি আর কেউ হবে না। ধ্রুব তাকিয়ে রইল সৌরভের দিকে, পরপর মুখ ঘুরিয়ে নিল। সৌরভ বাতি নিভিয়ে দিতে দিতে ধীর গলায় বলে, ঘুমাও, অসুস্থ তুমি। তারপরে তিনি ঘর থেকে বেরিয়ে যান। দরজা শব্দ করে ধীরে ধীরে মিলিয়ে গেল। ধ্রুব কোকের বোতল হাতে আড্ডাখানায় বসে আছে। জ্বর নিয়ে আজও ভার্সিটিতে। তার চোখে মুখে এক অস্থিরতা। বোতলটা হাতের আঙ্গুলের ফাঁকে বারবার ঘোরাচ্ছে। দাঁত দিয়ে অধর কামড়ে কিছু একটা ভাবছে শুধু। এমন পাশ থেকে ঠান্ডা গলায় বলল, তুই অযথা এসব পাচাল পারছিস। আঙ্কেলের কাছে সাহায্য চাইতে আমি কোনো প্রবলেম দেখছি না।
ধ্রুব কোকের বোতল ঝাঁকানো বন্ধ করে বিরক্তি গলায় বলে ওঠে। দরকার নেই আমার। সুমন এবার পাশ থেকে বোঝানোর চেষ্টা করে বলে। অদিতি ভাবি ওনার বাবাকে রাজি না করাতে পারলে কখনোই আপনাকে লুকিয়ে বিয়ে করবে না। ধ্রুব রাগে ফুঁসে ওঠে, কোকের বোতলটা মাটিতে এবার ছুঁড়ে মারে। অন্য উপায় বের করতে হবে, তবুও তার কাছে গিয়ে আমি নিজেকে ছোট করবো না। সে ছাড়া কি এই বিয়ে ইম্পসিবল নাকি? ইমন দীর্ঘশ্বাস ফেলে। ধ্রুব অযথাই যে এই ফালতু জেদগুলো দেখাচ্ছে এসব ওকে কে বোঝাবে। হঠাৎ কোথা থেকে যেন রাজন দৌড়ে এসে হাঁপাতে হাঁপাতে ধ্রুবর সামনে দাঁড়ালো। কাপা গলায় বলল, ধ্রুব ভাই, আপনার বাবাকে মানি লন্ডারিং মামলায় ফাঁসানো হয়েছে। টিভিতে নিউজ হচ্ছে। মোবাইল কোথায় আপনার? ধ্রুব হতবাক হয়ে গেল। ধ্রুবর ভ্রু এটা শুনে কুঁচকে গেল। তার চোখে মুখে স্পষ্ট অবিশ্বাসের ছাপ। কয়েক সেকেন্ড স্তব্ধ হয়ে থাকার পর হাত দিয়ে ইমনকে ইশারা করে বলে, এমবি আছে, ফেসবুক অন কর। ধ্রুবর কণ্ঠে কিছু একটা যেন ছিল। ইমন ভয়ে দ্রুত পকেট থেকে ফোন বের করে ফেসবুকে ঢুকে ফোন স্ক্রিনের আলো ওর মুখে আরো থমথমে করে তুলল। ঢুকে ইমনের চোখ ছানা বড়া হয়ে গেল। পুরো নিউজ ফিড জুড়ে একের পর এক পোস্ট, লাইভ ভিডিও আর নিউজ আর্টিকেল। সৌরভ ইয়ামিনের মানি লন্ডারিং কাণ্ড, বড় বড় হেডলাইন। সংবাদপত্রের কাউট আউটের মতো ভেসে উঠছে স্ক্রিন জুড়ে। কিছু পোস্টে পুলিশের ছবি, কিছু পোস্টে সৌরভ ইয়ামিনের সাদা অলিভ রঙের বাড়ির সামনে বিশাল পুলিশ বাহিনীর উপস্থিতি। ইমন ফাঁকা ঢোক গিলে ভয়ে কাঁপতে থাকা হাতে নিজের ফোনটা এগিয়ে দিল ধ্রুবর দিকে। ধ্রুব ধীরে ধীরে ইমনের হাতে ফোনটা নিল। ওর চোখের মনে স্ফীত হয়ে উঠল। আঙ্গুল দিয়ে দ্রুত স্ক্রল করতে লাগলো। একের পর এক ভয়াবহ তথ্য ভেসে উঠছে স্ক্রিনে। তারপর ধ্রুব ইউটিউব খুলল, চোখ মুখ শক্ত করে একটা ভিডিও ক্লিপ চালু করে। ভিডিওটা মাত্র 10 মিনিট আগে আপলোড করা হয়েছে। নিউজ অন্য কারোর তীক্ষ্ণ কণ্ঠস্বর ভেসে ওঠে। খাদ্যমন্ত্রী সৌরভ ইয়ামিনকে মানি লন্ডারিংয়ের অভিযোগে আটক করা হয়েছে। এই অবৈধ অর্থ পাচার চক্র চলছে গত 10 বছর ধরে। গোয়েন্দা সংস্থার তদন্তে উঠে এসেছে চমকে দেওয়ার মতো তথ্য। প্রায় 100 কোটি টাকা পাচারের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। আজ দুপুরে পুলিশ কমিশনার হিমেল হোসেন চিরুনি তল্লাশি চালাচ্ছে ইয়ামিন বাড়িতে। মন্ত্রীর ব্যক্তিগত বাংলো থেকে তাকে আটক করা হবে। আরও বিস্তারিত জানাবেন আমাদের প্রতিবেদক ফয়াজ। ভিডিওটা ধ্রুব শেষ হওয়ার আগে ফোনটা বন্ধ করে ইমনের দিকে তাকায়। তার চোখে বিস্ময়, রাগ আর হতাশার মিশ্রণ। ইমন আশেপাশে তাকালো, কেউ কি ওদের দেখছে? তারপর ধ্রুবর দিকে ঝুঁকে ফিসফিস করে বলে, তুই সব জানতিস? তুই কি কোনোভাবে এর সঙ্গে জড়িয়ে আছিস? ধ্রুব কথাটা শুনে ইমনের ফোনটা ছুঁড়ে মারলো তার কোলে। ইমন দ্রুত ক্যাচ করে, ফোনটা শক্ত করে চেপে ধরলো যেন সেটা হাত থেকে পড়ে না যায়। ধ্রুব দ্রুত কয়েকটা বড় বড় পা ফেলে বাইকের দিকে এগিয়ে গেল। তার মুখ কঠোর, চোখ দুটো আগুনের মতো জ্বলছে। রাজন আর সুমন একে অপরের দিকে তাকিয়ে উদ্বিগ্ন গলায় বলে, ভাই, আমরাও যাচ্ছি। ইমন ভাই, আপনিও ভাইয়ের লগে যান। ইমন তাড়াতাড়ি ধ্রুবর পেছনে বাইকে চেপে বসে। বাইকটা স্টার্ট দেওয়ার পর মুহূর্তে ধ্রুবর গতি বাড়িয়ে দিল। ইমন বাইকের 180 স্পিড দেখে ভয়ে ধ্রুবর কাঁধে হাত চেপে ধরে। ধ্রুব অদ্ভুত আচরণ করছে। তার গভীর শ্বাস নিতে থাকা কাঁধগুলো বোঝাচ্ছিল ভেতরে কি যেন দাউ দাউ করে চলছে। ইমন তার কাঁধে হাত রেখেই ভাবছিল যে বাবাকে ধ্রুব কখনো বাবা বলে স্বীকারই করেনি, সেই বাবার জন্য ওর আজ এতটা অস্থিরতা কেন? অদিতি অনেকদিন পর পড়ার টেবিলে বসেছে। সামনে সেমিস্টার ফাইনাল। বইয়ের পাতাগুলো ওর সামনে খোলা থাকলেও অদিতির মন অন্য কোথাও। সময়ের চাপ, নতুন নতুন প্রেমের দহন, তার মধ্যে পড়ার চাপ, সব মিলিয়ে মাথার যেন যুদ্ধ চলছে। হঠাৎ দরজা ঠেলে তানিয়া দৌড়ে ঢুকলো রুমে। তার কপালে বিন্দু বিন্দু ঘাম, নিঃশ্বাস দ্রুত। তানিয়া কোনো কথা না বলে সরাসরি ফোনটা অদিতির সামনে ধরে। অদিতি ভ্রুকুচকে তানিয়ার দিকে তাকায়। তানিয়া এক শ্বাসে বলে, তোর হবু শ্বশুরকে পুলিশ নিয়ে যাবে আজ। পুরো মিডিয়া খেপে গেছে। অদিতি তানিয়ার দিকে চেয়ে পরপর অবিশ্বাসের চোখে ফোনের দিকে তাকায়। নিউজ ফিডে শুধু একটাই নাম ঘুরপাক খাচ্ছে, সৌরভ ইয়ামিন। তানিয়া বলল, অনেকে তো আন্দাজ করছে ধ্রুব ভাইও এতে জড়িয়ে আছে। পুলিশ প্রমাণ পেলে ওনাকেও নিয়ে যাবে। অদিতি অবিশ্বাস নিয়ে বলে, ধ্রুব এসব কখনোই করবে না। তানিয়া বলে ওঠে, ধ্রুব ভাই কি আদেও জানিস তার বাবার ডান হাত, মন্ত্রী মানুষ, খুন খারাপি, এসব ছোটখাটো মানি লন্ডারিং, এসব ওদের কাছে দুধ ভাত। ধ্রুব ভাই যে আঙ্কেলের সব কাজে হেল্প করে এটা সবাই জানে। আমার মনে হচ্ছে ধ্রুব ভাইও এই কেসে ফেসে যাবে। কল করেছিস ওনাকে?
অদিতি তানিয়ার বাকিটা আর শুনল না, দ্রুত উঠে দাঁড়িয়ে ধ্রুবকে কল দেয়। ধ্রুব সরা পেয়েই বাড়ির সামনে বাইক থামায়। বাড়ির সামনে বিশাল ভিড়।